সরাসরি যোগ দিচ্ছেন আমাদের হোম অ্যাফেয়ার্স এডিটর আব্দুল্লাহ তুহিন। তার কাছ থেকেই যুক্ত হব। তুহিন, একটু জানাবেন এদের সম্পর্কে। সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছিল, একসময় বেশ আলোচিত। তারা এতদিন কোথায় ছিলেন, তাদের অতীত কর্মকাণ্ড সম্পর্কে একটু যদি আমাদেরকে জানাতেন। রবিন, এরা এতটাই আতঙ্কিত ছিল যে কারণ সাধারণ মানুষ অনেকেই, কেউ হয়তো আজকে গণমাধ্যমের সুবাদে আজকে তাদের চেহারা দেখেছে, এর আগে পত্রপত্রিকায় হয়তো তাদের অনেক আগে পুরনো ছবি দেখেছে, কিন্তু সরাসরি এদের দেখেছে এমন ভুক্তভোগী পাওয়া খুবই কঠিন। কিন্তু তাদের কাছে ফোনে চাঁদা দাবি করা বা বিভিন্ন জায়গায় টেন্ডারবাজিতে অংশ নিয়ে, কার লোক এরা সুব্রত বাহিনীর লোক, কার লোক এরা মোল্লা মাসুদের লোক, এই যে নামের আতঙ্ক, এই নামের আতঙ্কের কারণেই মানুষ আসলে আতঙ্কিত। কারণ প্রথম কেউ যদি পাত্তা না দিত তাহলে হয়তো মুহূর্তে তার বাহিনী এসে তার উপর হামলা করতো। এমনকি অসংখ্য হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এদের নামে। এই কারণে তারা আন্ডারওয়ার্ল্ডে যেমন এদের একটা আতঙ্ক, আন্ডারওয়ার্ল্ডের আতঙ্ক এই জন্য বলবো যে ঢাকায় বিভিন্ন পকেট সন্ত্রাসী যারা আছে, বিভিন্ন ছোট ছোট পকেট নিয়ন্ত্রণ করে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। এই সন্ত্রাসীরা তাদেরকে নিয়ন্ত্রণ করত, যার অধীনে যে যত বেশি সে তত এই নগরীকে নিয়ন্ত্রণ করত। এই কারণে তাদেরকে বলা হয় যে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী। এমনকি মোল্লা মাসুদ কিন্তু তার সহযোগী ছিল, যিনি মতিঝিল বা ওই আশপাশের এলাকা, গোপীবাগ, ওইসব এলাকায় থাকতো। আর এই সুব্রত বাইন যে 90 দশকে তার উত্থান, মগবাজার ওয়ারলেস গেটে বিশাল সেন্টার নামে একটা মার্কেট আছে, যেটা অভিজাত শপিং মল বলা হয়। সেই শপিং মল ঘিরেই তার চাঁদাবাজি বা তার উত্থানের গল্পটা এসেছে। এরপরে 2001 সালে যখন 4 দলীয় জোট অর্থাৎ বিএনপি জামাতের সরকার আসছিল, তখন তাদের বিরুদ্ধে একটা অ্যাকশানে যায় সরকার, তাদেরকে শীর্ষ সন্ত্রাসী ঘোষণা করে, তাদের গ্রেপ্তারে পুরস্কার ঘোষণা করে। এরপর থেকে মূলত তারা আরও গা ঢাকা দেয় এবং একসময় তারা দেশের বাইরে চলে যায়। কিন্তু দেশের বাইরে গেলেও তারপরেও এই যে দীর্ঘ বছরগুলো আছে, অন্যান্য সরকারের আমল আছে, সেই সরকারের আমলে তাদেরকে গোপনে বিভিন্ন ব্যবসায়ী, বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠান, যারা অন্যান্য ঠিকাদারি কাজ করতো, বড় বড় প্রতিষ্ঠান, তাদের কাছে এই সুব্রত বাইন নামে চাঁদা দাবি করা হতো। নির্দিষ্ট অঙ্কের পার্সেন্টেজ না দিলে কোনো কাজই করতে দেওয়া হতো না। এইটা নিয়ে তাদের মধ্যে একটা আতঙ্ক। এমনকি যখন তারা পুরো ঢাকা শহর বিভিন্ন ভাগ করে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করত, বিশেষ করে মগবাজার বা আশপাশের এই বৃহৎ এলাকা, তখন অন্যান্য যে ছোটোখাটো যে সন্ত্রাসীরা আছে, মুরগি মিলন নামে একজন সন্ত্রাসী ছিল, তাদেরকে তারা হত্যা করত। এরকম যারা উঠতি বয়সের মাস্তান বা ছোটোখাটো মাস্তান সন্ত্রাসী, ছোট ছোট গ্রুপ, যারা তাদের অবাধ্য হতো, তাদেরকে নৃশংসভাবে খুনের নজির আছে। এর ফলে তাদের এই খুনের হাত থেকে অনেক রাজনৈতিক সংগঠনের যারা সমর্থক ছিল, নেতাকর্মী ছিল, যারা চাঁদাবাদির সাথে জড়িত কিন্তু শীর্ষ নেতা ছিল, তাদের কাছে একটা মূর্তিমান আতঙ্ক ছিল। অথচ এই সুব্রত বাইন 90 দশকে মগবাজারের চাংপাই নামে একটা চাইনিজ রেস্টুরেন্ট বলা হয়, সেই রেস্টুরেন্টের খুব ছোট একটা কর্মচারী ছিল। সেই রেস্টুরেন্টের পাশেই বিশাল সেন্টার। সেই বিশাল সেন্টারটা যখন তৈরি হয় বা প্রতিষ্ঠা করা হয়, তখন থেকেই সেই মার্কেটের নিয়ন্ত্রণ থেকেই তার মূলত উত্থান। তারপর থেকে সেই ভয়ঙ্কর সন্ত্রাসী হিসেবে আজকের এই সুব্রত বাইন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী আব্দুল্লাহ তুহিন।